ফিরলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, একবারে সংসদে আজ হই হট্টগোল কি নিয়ে না, আমরা সকলে এক্সপেক্ট করেছিলাম যে নিট নিয়ে হয়তো আলোচনা হবে, কিন্তু নিট নিয়ে নয়। আজকে রাহুল গান্ধীর একটি মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানিক সাহা। সংসদেও হইচই হয়ে গেছে ইতিমধ্যে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঠিক কি বলেছেন সমস্ত বিষয় জানবো। প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অঙ্কিতা শোনা যাচ্ছে? একদমই। হ্যাঁ অঙ্কিতা, ঠিক কি বলেছেন মানিক সাহা? দেখো, সংসদ তুমি যে বলছিলি, তো সংসদ কিন্তু রীতিমতো উত্তাল। রাহুল গান্ধীর এই বক্তব্যের পর কিন্তু শাসক বিরোধী চর্চা শুরু হয়ে গেছে। আর তারই মধ্যে রাহুল গান্ধী হিন্দুদের নিয়ে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পর এখন দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এবার এই বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। তিনি একেবারে কোট আনকোট বলেছেন যে পবিত্র সংসদে দাঁড়িয়ে সকল হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আপত্তিকর মন্তব্য করেছে কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী। আর এই ঘৃণ্য মন্তব্যের তিনি সকল হিন্দুদের হিংসক এবং ঘৃণ্য মানসিকতা বলে আখ্যায়িত করেছেন। আমি এই অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অর্থাৎ মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই কথার মাধ্যমে বলে দিয়েছেন যে খুব দ্রুত রাহুল গান্ধীকে সে বিষয়টা নিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি অমিত শাহ তিনিও কিন্তু সে কথাই তুলে ধরেছিলেন যে রাহুল গান্ধী যেন ক্ষমা চান। তিনি কেন বা হিন্দুত্বের কথা সংসদে এনেছেন, হিন্দু ভাবাবেগ নিয়ে তিনি কেন চিনিমিনি খেলছেন। তারপর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও কিন্তু সরাসরি বলেছেন যে পবিত্র সংসদে দাঁড়িয়ে সকল হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি এই আপত্তিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। দেখো, রাহুল গান্ধী তিনি হচ্ছেন বর্তমানে বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার মুখে সেই কথাটা প্রাধান্য বা সেই কথাটা যুক্তিযুক্ত নয় পবিত্র এই সংসদে, এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। অর্থাৎ সংসদের রেশ কিন্তু এবার রাজ্যে এসেও পৌঁছেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর কিন্তু রীতিমতো সরগরম আমরা বলতে পারি যে সংসদে রাহুলের যে মন্তব্য, সে মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মানিক সাহা। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এবং ওনার সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর ওনার এই পোস্ট কিন্তু রীতিমতো শেয়ার করছেন বিজেপি কার্যকর্তারা। প্রচুর শেয়ার হয়েছে ওনার এই পোস্ট, অনেকেই রিটুইট করছেন ওনার এই পোস্টটিকে। অর্থাৎ বলতে পারি সোশ্যাল মিডিয়া কিন্তু রীতিমতো উত্তাল। দেশীয় রাজনীতি যেভাবে উত্তাল, দেশীয় জায়গায় যেভাবে রাহুল গান্ধীর এই মন্তব্যকে নিয়ে সরগোল, ঠিক তেমনি রাজ্যেও মানিক সাহার এই পোস্টকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের যারা হিন্দু ভাবাবেগ নিয়ে থাকছেন বা যারা মানিক সাহার একেবারে ঘনিষ্ঠ বা বিজেপির কার্যকর্তারা রয়েছে, তারা কিন্তু এবার মানিক সাহার এই পোস্ট রিটুইট করছেন, এই পোস্ট শেয়ার করছেন এবং তারাও কিন্তু তাদের ক্যাপশনে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো দিল্লিতে যেভাবে সরগরম, সংসদ যেভাবে উত্তাল হয়ে উঠেছে, ঠিক তেমনি রাজ্যেও কিন্তু ইতিমধ্যে রাহুল গান্ধীর এই বক্তব্যে উত্তাল। এখন দেখার বিষয়, এই সমস্ত কিছুর পর রাহুল গান্ধীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায় কিনা বা রাহুল গান্ধী ক্ষমা চান কিনা সেটা পরের ব্যাপার বা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রীর এই পোস্টের পর কিন্তু রাজ্যেও আমরা বলতে পারি একটা নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। রাজ্যে যারা বিজেপির কার্যকর্তারা রয়েছেন তারা কিন্তু এবার রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানাচ্ছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এবং তাকে এই ক্ষমা চাওয়ার যে দাবি জানিয়েছেন সেই পোস্টকে কিন্তু রিটুইট করা হচ্ছে, রিপোস্ট করা হচ্ছে। রাজ্যে যারা বিজেপিকে সমর্থন করেন বা বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছেন। আমরা এই বিষয়ে আলোচনা জারি রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয় রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, তোমার কাছে যে বিষয়টা আসতে চাইবো, যে আজকে রাহুল গান্ধীর যে মন্তব্য, এটা কি সত্যি তিনি গোটা হিন্দুকে আক্রমণ করলেন যেভাবে বিজেপি বলছে, নাকি শুধুমাত্র তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একটা সমগ্র হিন্দু জাতিকে আক্রমণ করে বসলেন? আমার মনে হয় না রাহুল গান্ধী একজন বিচক্ষণ মানুষ, এই মুহূর্তে জাতীয় বিরোধী দলনেতা এবং তিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে।
তো রাহুল গান্ধী মনে হয় না কোনো হিন্দুত্ববাদকে বা হিন্দুত্বকে আক্রমণ করেছেন। তিনি আক্রমণটা করতে গিয়েছিলেন একটা ইস্যুকে কেন্দ্র করে। ঠিক। এবার কি হয়, সংসদে যখন আক্রমণ করেন তখন বিরোধী দলটা তো তার মানে কোথায় বলে না লুজ বল দেবে সেটা ধরার জন্য ওত পেতে বসে থাকে। দেখো এই মুহূর্তে সংসদে সব থেকে যেটা নিয়ে বেশি আলোচনা করা উচিত ছিল সেটা হচ্ছে অবশ্যই নিট কেলেঙ্কারি। তো রাহুল গান্ধী মনে হয় তাকে যারা পরামর্শ দেন মনে হয় তাকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। আর না হয় রাহুল গান্ধী সেই বলে না রাজনৈতিক যে অভিজ্ঞতা সংসদে কিভাবে ফেস করতে হবে সেই অভিজ্ঞতা হয়তো অনেকটাই তার মানে কম যে ফেস করার ক্ষেত্রে। রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা, তার যে ডিবেট সেই ডিবেটের ভাষা গোটা দেশের মানুষ অপেক্ষা করে থাকবে যে তিনি কি ভাষা চয়ন করছেন এবং তার বুদ্ধিমত্তা দেখে তিনি কিন্তু আগামী দিনে ভারতবর্ষের ভাবী প্রধানমন্ত্রী। এই বিষয়টা রাহুল গান্ধী কেন নিজে বুঝতে পারছেন না সেটাই সবচেয়ে রাজনৈতিক মহলের বেশি আক্ষেপ। এবং তিনি যে আস্তে আস্তে রাজনৈতিক, দেখো রাহুল গান্ধীকে পাপ্পু শুনতে হয়েছে একটা সময়, রাহুল গান্ধীকে পার্ট টাইম পলিটিশিয়ান বদনাম শুনতে হয়েছে, তারপরও কিন্তু রাহুল গান্ধী আস্তে আস্তে যখন তিনি নিজে দেখলেন যে রাহুল গান্ধী আমি একা কিছু করতে পারবো না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব অর্থাৎ বিরোধী পরিসরের যে নেতা সবাইকে রাহুল গান্ধী একটা ভরসা দিয়ে কাছে আনলেন। তার ফল রাহুল গান্ধী আজকে যেখানে মাত্র 50 পাঠ করতে পারছিলেন না সেখানে সমস্ত বিরোধী দলের জোটের সম্মেলন নিয়ে তিনি 100-তে পৌঁছালেন। এবং সেই জায়গাটা তো রাহুল গান্ধীকে আগামী 5 বছর ধরে রাখতে হবে। একদম ধরে রাখতে গেলে এখন কি করতে হবে, এখন যে বিজেপি কর্মী তারও কিন্তু নেতা রাহুল গান্ধী বিরোধী দলের, যে হিন্দু বা যে মুসলিম, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, এই 140 কোটি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তো রাহুল গান্ধীর স্ট্র্যাটেজিতে অনেক ভুল দেখলাম আমি, অনেক ভুল। রাহুল গান্ধীর কাছে এই মুহূর্তে সব থেকে প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রাহুল গান্ধী প্রথমেই নিট কেলেঙ্কারি নিয়ে থাকবে। তাহলে নিট কেলেঙ্কারি নিয়ে যে প্রশ্নটা বিগত 2-3 দিন ধরে কংগ্রেসের নেতৃত্ব তুললেন, তারপরে কি তাহলে তাদের কোনো রিসার্চ ছিল না যে এই নিটটা নিয়ে প্রশ্ন তুলে সংসদে কার্যত বিরোধী মানে তার যে বিরোধী শিবির এনডিএ শিবিরকে পুরো কাত করে দেওয়া যাবে? এই যে রিসার্চ বা এই যে তথ্য সেটা কি রাহুল গান্ধীর কাছে ছিল না? এখন বলতেই হয় ছিল না। তার জন্যই তিনি একটা সফট হিন্দুত্বের বার্তা, একটা শিবের ছবি নিয়ে তিনি আজকে হিন্দুত্বের ইস্যুতে কথা বললেন। দেখো কিন্তু হঠাৎ করে তিনি এই বিষয়টা এলেন কেন, কি তাকে মোটিভেট করলো সেটা যদি তুমি একটু আগে বলছিলে যে তাকে যারা পরামর্শ দেয় তারা হয়তো ঠিকভাবে গাইড করতে পারছেন না, আমি সেটাই এবার আস্তে আস্তে ঢুকছি। দেখো হিন্দুত্বের বিষয়তে বিজেপি তো কখনো মুখে বলেনি, বিজেপি এজেন্ডা কিন্তু ছিল না তার হিন্দুত্বর রাষ্ট্র, সেটা রাহুল গান্ধীর অভিযোগ বা কংগ্রেস সহ বিরোধী দলগুলির অভিযোগ। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির মধ্যে একটা অংশের যে উগ্র হিন্দুত্ববাদীদের চিন্তা ভাবনা সেটা সারা দেশের মানুষ জানে, রাহুল গান্ধী না বললেও জানে। আর যারা বিজেপির এই হিন্দুত্বের নীতিকে পছন্দ করেন না তারা রাহুল গান্ধীর দিকে তাকিয়ে পছন্দ করেন না তেমনটা নয়। প্রত্যেকের চেতনা, প্রত্যেকের মানসিকতা, প্রত্যেকের পড়াশোনা দিয়ে বিজেপির এই নীতিটাকে পছন্দ করছেন না। আর যারা করছেন তারা বিজেপিকে ভালোবেসে করছেন। দুটি ভাগে দেশের জনগণ বিভক্ত। তাহলে আজকে রাহুল গান্ধীর গোটা দেশের মানুষের কাছে প্রথম সমস্যা কি? প্রথম সমস্যা হচ্ছে যে এই যে নিট কেলেঙ্কারি। দ্বিতীয় সমস্যাটা কি? যে এই 4-5 দিনের একটা মানে বৃষ্টির স্পেলে গোটা উত্তর ভারত কার্যত বিপর্যস্ত। দিল্লিতে 13 জন মানুষ মারা গেলেন। হিমাচল প্রদেশের অবস্থা গুরুতর, উত্তরাখণ্ডে গাড়ি ভেসে যাচ্ছে। তার মানে বিহারে একের পর এক ব্রিজ ভেঙেছে, ব্রিজ ভেঙেছে। তাহলে সেই জায়গাতে রাহুল গান্ধীর আজকে হওয়া উচিত ছিল যে প্রধানমন্ত্রী গত বছর বেনারসে নমামি গঙ্গার যে উদ্বোধন ঢাকঢোল পিটিয়ে করেছেন, অর্থাৎ গঙ্গা সংস্কার, সেইটা যে কার্যত হয়নি এবং তার জন্য এই 4 দিন বৃষ্টিতে হাঁটু জল উঠে প্রায় 14 জন মানুষ দিল্লিতে প্রাণহানি হলো, সেই বিষয়টা দেশের মানুষের কাছে সামনে আনা, এইটা তিনি আনতে পারতেন। তৃতীয়ত কি? যে মূল্যবৃদ্ধি, পাইকারি বাজারে আজকে যে টমেটোর দাম আজ থেকে 20 দিন আগে 60 টাকা ছিল, সেই টমেটোর দাম আজকে 100 টাকা।
যে পেঁয়াজের দাম 30 টাকা ছিল সেই পেঁয়াজের দাম 50 টাকা ছুঁই করছে। যে কাঁচা লঙ্কার দাম পাইকারি মার্কেটে সর্বভারতীয় ক্ষেত্রে তোমায় বলছি 120 টাকা ছিল, সেটা 150 টাকা ছুঁয়েছে। অর্থাৎ প্রত্যেক যে বিজেপি করে সেও বাজারে যায়, সাধারণ বিজেপি যারা কর্মী, যে তৃণমূল করে সেও বাজারে যায়, যে কংগ্রেস করে সেও বাজারে যায়, বাজারে তো সবাই যেতে হয়। তাহলে বাজারের এই সমস্যাটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তুলতে পারত, যে পাইকারি বাজারে আজকে মুদ্রাস্ফীতি হচ্ছে, আপনি বসে ঘুমাচ্ছেন, আপনার রিজার্ভ ব্যাংক কি করছে? এই জায়গার যদি প্রশ্নটা করতো তাহলে কিন্তু রাহুল গান্ধী অনেক বেশি দেশের মানুষের কাছে আস্থা অর্জন করতে পারত। হিন্দুত্বের সফট নীতি, হিন্দুত্বের তোমার হচ্ছে কঠিন নীতি, এইগুলো নিয়ে প্রশ্ন করে তাহলে যারা হিন্দুত্বের নীতি দেখো আঁকড়ে বসে আছেন দেশের একটা মানুষ, এখনো তো এইটা ঠিক, বিজেপি দেখো, বিজেপি অস্ট্রেলিয়া, আমি যদি আরো সহজ করে ব্যাখ্যা করি, বিজেপি অস্ট্রেলিয়া যারা পরপর দুবার একেবারে গোহারা হারিয়েছে মানে রাহুল গান্ধীর দলকে, কংগ্রেসকে, সেই জায়গা থেকে বিজেপি 30টা আসন কি 40টা আসন কমেছে। সেইটা যদি রাহুল গান্ধীর ইস্যু হয় এবং সেইটা যদি ঘুরে দাঁড়ানোর পথ হয়, তাহলে রাহুল গান্ধী আমার মনে হয় অনেকটা বেশি মূর্খের স্বর্গে বাস করছে। যে দলটা 300 পেয়েছে সেই দলটা তো 20, 25, 30 অ্যান্টি গভর্নমেন্সি তো হতেই পারে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের মানুষের কাছে এই যে যারা হিন্দুত্বের নীতি রয়েছেন তারাও তো আগামী দিনে কংগ্রেসকে ভোট দিতে পারে। তাহলে কংগ্রেসকে কিসের জন্য ভোট দেবে? যে তুমি দেশের মানুষকে কি উপহার দেবে, তুমি দেশের মানুষের জন্য আগামী দিনে কি করবে। রাহুল গান্ধীর বরঞ্চ এই বিষয়গুলোকে অনেক বেশি আলোকপাত করা দরকার ছিল। অন্যদিকে তুমি যদি দেখো, আজকেও সম্ভবত আজকে না গতকালে আবার কিন্তু তামিলনাড়ুতে আবার কিন্তু বিস্মত কাণ্ডে বলি হয়েছে। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী যেদিন থেকে বিরোধী দলনেতা হলেন সেই দিন থেকে কিন্তু প্রায় 63 জন মানুষ কিন্তু শুধুমাত্র তার ইন্ডিজোটের সরকার, এবং রাহুল গান্ধী যদি বাংলায় হয় তাহলে রাহুল গান্ধী বলতে পারে আমার কোনো দায় নেই, আমি তো একা লড়েছি, সর্বভারতীয় ক্ষেত্রে এক। কিন্তু তামিলনাড়ুতে তো রাহুল গান্ধী সেকে নিয়ে লড়েছে, ডিএমকে কে নিয়ে লড়েছে। তাহলে সেই জায়গাতে প্রায় 55 জন 56 জন মানুষ মারা গেল। সেই জায়গাতে মনে হয় রাহুল গান্ধীর আরো বেশি করে সচেতন হওয়া উচিত ছিল, যে সেখানে যদি স্ট্যালিনের দলের দোষ থাকে, রাহুল গান্ধী কিন্তু প্রশ্ন করতে পারতো এই যে গোটা দেশে বিস্মত কাণ্ডে প্রতিনিয়ত শুধু এটা ইন্ডিজোটের একজন ইন্ডিজোট রয়েছে এমন একটি রাজ্যে ক্ষমতায় মারা গেছে তা না, উত্তরপ্রদেশেও মাঝে মধ্যে মারা যায়, বিহারে মানুষ মারা যায়, পশ্চিমবঙ্গে মানুষ মারা যায়, বিজেপি শাসিত মারা যায়। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ড্রাগ আইন রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে নার্কোটিক ব্যুরো রয়েছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা, তাদের নজরদারি কোথায়? এইটা নিয়ে কিন্তু রাহুল গান্ধী আরো বেশি প্রশ্ন করতে পারত। কারণ এই মুহূর্তে মদের উপর সব থেকে বেশি কিন্তু ট্যাক্স পায় রাজ্য সরকারগুলি এবং তোমার কেন্দ্রীয় সরকার, সেটা আইনি মদ। বেআইনি মদে তো কোনো ট্যাক্স থাকে না, কিন্তু বেআইনি মদ দমন করার জন্য কিন্তু রাজ্য সরকারের যেমন 100%, মানে রাজ্য সরকারের যদি 99% দায়িত্ব থাকে, অবশ্যই রাজ্য সরকারের 99%, 1% তো সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, কারণ তাদের তো একটা নার্কোটিক ব্যুরো আছে। সেই নার্কোটিক কি ঘুমাচ্ছে? সেই নার্কোটিক কি ঘুমাচ্ছে? তার অফিসারদের তো তোমার তামিলনাড়ুতে পোস্টিং আছে, সেইখানে তো তার অফিস আছে, তারা কি ঘুমাচ্ছে? এই যে সাধারণ ইস্যুগুলি, সেইগুলি নিয়ে কিন্তু রাহুল গান্ধীর কাছে এই সংসদের বাদল অধিবেশনে একটা চেপে ধরা যেত। অন্যদিকে তুমি যদি দেখো, আমরা কয়েকদিন আগে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেস দেখলাম, এবং খুব আশ্চর্যজনকভাবে বন্দে ভারতের যে গতি, সেই বন্দে ভারতের গতি 30 কিলোমিটার কমিয়ে দিয়েছে রেল। অর্থাৎ রেল কোথাও তার ব্যর্থতা কিন্তু স্বীকার করে নিল যে এই ট্রাকে আমার 160 কিলোমিটার স্পিড তোলার ট্রাক নয়, কার্যত কিন্তু কেন্দ্রীয় সরকার এই ব্যর্থতাটা মানল। বরং বলা হয়েছিল যে এটার জন্য আলাদা একটা ট্র্যাকও বানানো হবে, দূরস্থ, সেটা তো দূরস্থ, কিন্তু এই ট্র্যাকে 160 কিলোমিটার। আমি যদি তোমার কাছে আমি এই বিষয়টা নিয়ে আসতে চাইছি, এবং বেশ কিছু আমি যদি এখন সোশ্যাল মিডিয়ার দিকে একটু নজর রাখি নীল, সেখানে কিন্তু বেশ কিছু মন্তব্য আজকের এই বিষয়টাকে নিয়ে উঠে এসছে, এবং যেখানে মানে বিজেপি নেতারা একেবারে তুলোধনা করেছেন রাহুল গান্ধীকে। কেউ বলছেন যে কমপ্লিটলি ইম্যাচিওর এবং বলা হচ্ছে প্রভোকেশনের জন্যই তিনি এসেছিলেন। কেউ আবার বলছেন যে হিন্দুত্বকে একেবারে তুলে ধরে তাকে ভায়োলেন্ট করার চেষ্টা করেছেন রাহুল গান্ধী। আবার অন্যদিকে এটা যদি বিজেপির লিডাররা বলে থাকেন, তাহলে
অন্যদিকে যারা ইন্ডিয়া জোট সেখান থেকে কিন্তু মানে বিশেষ করে সবার আগে কংগ্রেস থেকে যদি শুরু করি, সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বলছে কোনোভাবেই আমার ভাই এই জিনিসটা করতে পারে না, আমার দাদা এই জিনিসটা করতে পারে না, সে শুধুমাত্র বিজেপি লিডারদের আক্রমণ করতে গেছিলেন। কিন্তু এই আক্রমণ করা, হঠাৎ করে শিবের ছবি দেখানো, যিশু খ্রিস্টের নাম করা, এইগুলো দিয়ে কি বোঝাতে চাইলেন যে বিজেপি একটু বেশি উগ্র হয়ে গেছে হিন্দুত্ব নিয়ে? তবে এইটার জন্য তো রাহুল গান্ধীর আর বলার কিছু নেই। এই যে হিন্দুত্ব কে বেশি উগ্র আর কে বেশি নরম হিন্দুত্ব, সেইটা রাহুল গান্ধী না বললেও মানুষ তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা দিয়ে সবটা বোঝে। তাহলে রাহুল গান্ধীরও পাল্টা কোথাও একটা রাজনীতি করার কথা, মানে রাজনীতির একটা উদ্দেশ্য ছিল যে নরম হিন্দুত্ববাদটাকে আমি ভোট বাক্সে টানবো আর সংখ্যালঘু ভোট আমি আমার বাক্সে টানবো, এই করে বিজেপিকে একটা জব্দ করার প্রয়াস চালিয়েছিল, একেবারে বিজেপিকে লুজ বল দিল। এবং সেই ক্ষেত্রে এটা তো ঠিক, দেশের বৃহত্তর যে হিন্দু সমাজ তারা কিন্তু বিজেপির পক্ষেই রয়েছে, কারণ আসনটা এখনো কিন্তু তারা কিন্তু 200 আসন পার করে 240-42 আসন, তার মানে তুমি কোথায় 100 আর সে কোথায় 10 বছর ক্ষমতায় টানার পরও তোমার থেকে 140 বেশি, তার মানে হিন্দুত্বের ভোট তার দিকে বেশি রয়েছে এখনো, তোমার থেকে অনেক বেশি হিন্দুত্বের সাংসদের সাথে। সেই জায়গাতে রাহুল গান্ধী বরঞ্চ এই হিন্দু মুসলমানের ডিভাইডেশনে না গিয়ে রাহুল গান্ধী অনেক বেশি যদি দেশের মানুষের যে মৌলিক সমস্যা যেগুলো নিয়ে মানুষ জেরবার, সেই জায়গাগুলোতে যদি আলোকপাত করতেন, তাহলে কিন্তু রাহুল গান্ধী মনে হয় পলিটিক্যালি একটা ফায়দা তুলতে পারতেন এই অধিবেশন। এবং যে কথা তোমায় বলছিলাম যে রেলে দেখো, তুমি যাও আমি যাই, একজন বিজেপি নেতা সেও কিন্তু রেলে যায়, সেও কিন্তু রেলের অব্যবস্থা নিয়ে দেখবে ট্রেনে বাসে গল্প শুরু করে দেয়, হয়তো তার কাছে তখন বিজেপির ট্যাগটা থাকে না। সেই জায়গা থেকে আজকে রেল বাজেট সামনে, তিনি যদি এই বাজেটের আগে যদি সংসদে যে রেলের এই যে এখনো পর্যন্ত আধুনিকীকরণ হয়নি সেইটা নিয়ে বরঞ্চ তিনি যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেন, রাজনীতিতে ঝড় তুলতেন, আমার মনে হয় অনেক বেশি প্রাসঙ্গিক হতো। তাহলে রাহুল গান্ধী কেন করলেন না? একেবারে রাহুল গান্ধীর এই যে হিন্দু, দেখো সংখ্যা যারা লঘু তারা কিন্তু ইউনাইটেড, তারা ইউনাইটেড, সংখ্যালঘুদের মধ্যে 1% সংখ্যালঘু আছে কিনা আমার সন্দেহ আছে, যারা তার ধর্মের বাইরে কিছু গিয়ে ভাবে, তারা কিন্তু তাদের জাতিগত স্বার্থে সংখ্যালঘুরা কিন্তু মোটামুটি ওই যদি 34% বলো 30%ই কিন্তু এক। সেই জায়গাতে তাহলে 30% ভোটটা রাহুল গান্ধী একেবারে পাখির চোখ করছেন। আর অন্যদিকে কি আমাদের যারা সংখ্যাগুরু তাদের এক একজনের এক এক মত, বহুজনের বহুমত, আমরা সংখ্যাগুরুরা কিন্তু ইউনাইটেড না। তাহলে এই যে সংখ্যাগুরুরা ইউনাইটেড না, সেই জায়গাটাকে রাহুল গান্ধী কাজে লাগাতে গেছিলেন যে এইভাবে যদি আমি উগ্র হিন্দুত্ববাদ দিয়ে আক্রমণ করি তাহলে সফট হিন্দুত্ব যে ভোটটা সেটা আমার দিকে আসতে পারে, আমি গেইন করব। এই অঙ্কের খাতিরেই রাহুল গান্ধী আজকে বিজেপিকে আক্রমণ করতে গিয়েছিলেন এবং কার্যত বিজেপিকে, এই যে দেখো বিজেপি এখন কি করবে, আগামীকাল সংসদে কি করবে বিজেপি, সংসদে একদম রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে কালকে সংসদ অচল করে দেবে পাল্টা বিজেপি। তাহলে তুমি যদি শাসক পক্ষ যদি সংসদ অচল করে দেয় তাহলে লসটা কার? বিরোধীর, একদমই বিরোধীর লস। তাহলে রাহুল গান্ধীকে যেখানে বিরোধীরা সংসদ কিভাবে চলবে, কিভাবে তুমি তোমার প্রশ্ন মানে জর্জরিত করবে, সেইটা হচ্ছে তোমার প্রধান লক্ষ্য হওয়া উচিত। তুমি কিনা এমন কিছু একটা মন্তব্য করলে যেটা দেশের মানুষের মৌলিক সমস্যা নিয়ে কালকে বিজেপি আলোচনাই করতে দেবে না। তোমার কি মনে হয় কোনোভাবে এই যে মন্তব্য সেটা কি কোনো রকম ভাবে কংগ্রেসের কাছে বুমেরাং হতে পারে? একেবারে দেখো, রাহুল গান্ধী আমার মনে হয় তার যে পিতৃপুরুষ তাদের ফলো করা উচিত। কারণ রাহুল গান্ধী, জওহরলাল নেহরু, প্রয়াত জওহরলাল নেহরু আর হচ্ছে হীরেন মুখোপাধ্যায়, কমিউনিস্ট সাংসদ হীরেন মুখোপাধ্যায়, তার যে ডিবেট সেগুলো রাহুল গান্ধীর পড়াশোনা করা উচিত। সেইখানে হীরেন মুখোপাধ্যায় এবং জওহরলাল নেহরুর ডিবেট ঘন্টার পর ঘন্টা হতো। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বিভিন্ন ইস্যুতে ডিবেট হচ্ছে, জওহরলাল নেহরুর ঘন্টার পর ঘন্টা হতো। ইন্দিরা গান্ধীর সঙ্গে সৈফুদ্দিন চৌধুরী, বাংলার একজন তৎকালীন সিপিএম সাংসদ সৈফুদ্দিন চৌধুরী, যাকে পার্লামেন্টে বাঘ বলা হতো, যার যুক্তিতে সবাই ভয় পেত, ইন্দিরা গান্ধী পরিষ্কার একবার বলেছিলেন যে আমি একে বাংলার বাঘ বলছি।
হ্যাঁ পরিষ্কার। তাহলে ইন্দিরা গান্ধীর সঙ্গে কতটা ডিবেট হতো সৈফুদ্দিন চৌধুরীর, সেই বিষয়গুলি নিয়ে রাহুল গান্ধীর পড়াশোনা করা উচিত, যে আমি সংসদে যখন যাব আমি এমন ডিবেট করব যে আমার ডিবেট প্রয়োজনে সারা রাত হয়ে যাবে, সংসদ বাধ্য হবে আমায় আমার ডিবেট প্রত্যেকটা এমপি শুনতে। এবং দেশের এখন তো দেখো, তখন তো তোমার হচ্ছে হীরেন মুখোপাধ্যায় বা তোমার আমি যদি বলি তোমার গুরুদাস দাশগুপ্ত, হ্যাঁ বাসুদেব আচারিয়া, নীলোৎপল বসু, এরকম অনেক সাংসদের নাম বলা যেতে পারে। অরুণ শৌরি বিজেপির ছিল, এম.জে. আকবর ছিল বিজেপির, তিনিও কংগ্রেসি ঘরানা থেকে আসেন। কংগ্রেসেরও এরকম অনেক সাংসদ ছিল, প্রণব মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে। তারা ডিবেট করতো 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে আমার একটা মনে আছে ডিবেট, আমি তোমায় বলি, মুরলী মনোহর যোশীকে একবার প্রণব মুখোপাধ্যায় আক্রমণ করেছিলেন হিন্দুত্ববাদ নিয়ে। প্রণব মুখার্জি সংসদের ভিতরে উঠে যখন হিন্দুত্ববাদ বোঝালেন, মুরলী মনোহর যোশী পার্লামেন্ট শেষ করার পর যখন বাইরে গিয়েছিলেন, বিজেপি সাংসদদের ডেকে ওয়েলে বলেছিলেন যদি হিন্দুত্ববাদ শিখতে হয় তাহলে প্রণব মুখার্জির কাছে গিয়ে ক্লাস করো। এটা মুরলী মনোহর যোশী প্রণব মুখার্জিকে দেখে বলেছিলেন। তাহলে সেই সময়তে কংগ্রেসের যে কালচার বা কংগ্রেসের যে পড়াশোনা করার ইচ্ছা এবং কংগ্রেসের যে রিসার্চ, সেই রিসার্চের সঙ্গে আজকে রাহুল গান্ধীর কোনো মিল রয়েছে? মানে তুমি বলতে চাইছো যে তাহলে বিজেপি নেতারা যেরকম মন্তব্য করছে যে ইম্যাচিওর বলা হয়েছে তাকে, তাহলে কি তিনি সেই একই রকম রয়ে গেলেন, ইম্যাচিওর রয়ে গেলেন? একদমই ইম্যাচিওর রাহুল গান্ধী। মানে দেখো, এখন ইম্যাচিওর বলাটা হচ্ছে খুব টাফ শব্দ রাজনীতিতে। ইম্যাচিওর তুমি কাউকে বলতে পারো, কিন্তু কালকে যদি তার এই স্ট্র্যাটেজি সফল হয়ে যায় তখন তুমি সমালোচিত হবে। কিন্তু তাহলে না, আমি এই জায়গায় তোমাকে জিজ্ঞেস করবো যে তাহলে আজকে যে তিনি মন্তব্যটা করেছেন, তাহলে সেটা কিসের বেসিসে? সেটা কি আগামী দিনে মহারাষ্ট্রের নির্বাচন সামনে রেখে, বিহার নির্বাচনকে সামনে রেখে, কি মনে হচ্ছে তোমার? দেখো, অবশ্যই রাহুল গান্ধী আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে করেছেন, কিন্তু রাহুল গান্ধীর এই টাইপে পাড়া দেওয়া উচিত ছিল না। কংগ্রেসের কালচার কি, কংগ্রেস কি চায় সেটা দেশের মানুষ জানে। সেটাকে রাহুল গান্ধীকে অ্যাডভার্টাইজমেন্ট করার রাহুল গান্ধীর কোনো দরকার ছিল না। বরঞ্চ দেশের মানুষের সমস্যা নিয়ে যদি রাহুল গান্ধী মানুষের কাছে যেতেন, রাহুল গান্ধী আরো বেশি মানুষের কাছে প্রাধান্য পেতেন। অন্যদিকে পার্লামেন্টের ভিতরে তার দলের সাংসদরা, এই যে বললাম প্রণব মুখার্জি, তারপরে যদি তুমি পরপর যাও জওহরলাল নেহরু পর্যন্ত, তারা যেভাবে সংসদের ডিবেট সামলেছিল, সেই জায়গাটা যদি তিনি করতে পারতেন, আমার মনে হয় রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হতো। এখন দেখো, রাজনীতিতে রাহুল গান্ধীকে অনেকেই বলেন রাহুল গান্ধী আগের চাইতে অনেক ম্যাচিউর। তাহলে কি তিনি আজ থেকে 10 বছর আগে ইম্যাচিউর ছিলেন? একদমই। তো এই জায়গা থেকে তোমার কাছে আরো একটি বিষয় আসতে চাইবো, যে এই যে তুমি বললে যে সামনে নির্বাচন বা কোন রকম ভাবে এটা বুমেরাং হতে পারে, এই সমস্ত বিষয়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু মনে হয় ট্রেন্ডিং, মানে একদম নাম্বার 1-এ ট্রেন্ড করছেন। মানে সেখানে তার কাছে মানে প্রত্যেক বিরোধী মানে বিজেপি যারা লিডার তারা দাবি করছেন যে ক্ষমা চাইতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা একই দাবি রেখেছেন এবং সেটা কিন্তু রিটুইট হচ্ছে, রিপোস্ট হচ্ছে। তোমার কি মনে হয় এটা কতটা আগে যেতে পারে? দেখো, রাহুল গান্ধী প্রথম কথা হচ্ছে কখনোই ক্ষমা চাইবেন না। রাজনীতিতে কেউ লুজ বল খেললে পরের দিন ক্ষমা চায় না, এটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম কথা নেই। কালকে কি হবে, কালকে এটা নিয়ে বিজেপি এখন হিন্দুত্বের পালে আরো বেশি করে হাওয়া দিতে শুরু করবে। রাহুল গান্ধীর ঘাড়ে বন্দুকটা রেখে বিজেপি চাইবে যে নিট নিয়ে যাতে সংসদে আলোচনা না হয়, মূল্যবৃদ্ধি নিয়ে যাতে সংসদে আলোচনা না হয়, এছাড়া অন্যান্য যে স্ক্যাম গুলো, এখন 2-1টা স্ক্যাম্পের কথা একটু পড়ে যাচ্ছে, শেয়ার মার্কেটের স্ক্যামটা নিয়ে, সেটা নিয়ে যাতে আলোচনা না হয়, এবং সর্বোপরি সামনে বাজেট। এই যে বাজেটের আগে দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলি, সেই সমস্যাগুলি নিয়ে যদি আলোচনা না হয় তাহলে বিজেপির লাভ না লস? একেবারেই বিজেপির লাভ। এবং বিজেপি তো চাইবে এটা আগামী কাল পর্যন্ত টেনে নিয়ে যেতে এবং সংসদের যে মূল সময়টা সেইটা পার করে দিতে। এবং বিজেপি নেতারা এই যে রাহুল গান্ধীর এই যে লুজ বল দেওয়াটা, সেটা কোথাও একটা মানে ধরে নিল। এবং রাহুল গান্ধীর আমার মনে হয় তার দলের অনেক সিনিয়র সাংসদরা রয়েছেন, অনেক সিনিয়র সাংসদ এখনো রয়েছেন, তাদের কাছ থেকে একটু শোনা উচিত যে কোন মানে পথে গিয়ে আমি সরকার পক্ষকে আক্রমণ করব, কিভাবে আক্রমণ করব। এবং রাহুল গান্ধীর যে টিম, আমি তোমায় বলি রাহুল গান্ধীর যে টিমটা রয়েছে সেটা বেশিরভাগই হচ্ছে জেএনইউ ইউনিভার্সিটির বামপন্থী এই ঘরানার ছেলেরা এই মুহূর্তে রাহুল গান্ধীর মূল অ্যাডভাইজার, মানে একেবারে ইয়াং টিম, যেটা নিয়ে কংগ্রেসের অন্দরে বহু প্রশ্ন রয়েছে। এবং এই
আমি কারোর নাম বলছি না, নামটা আমি প্রত্যেকেই জানি, যারা ছত্তিশগড় নির্বাচনে দায়িত্বে ছিলেন, মধ্যপ্রদেশ নির্বাচনে দায়িত্বে ছিলেন, এবারও তারা যেখানে যেখানে গেছিলেন সেখানে সেখানেই ডুবিয়ে দিয়েছে, তার মধ্যে কানাইয়া কুমার একটা। সেই জায়গাতে দাঁড়িয়ে বরঞ্চ রাহুল গান্ধী তার নিজের দলের যে সাংসদ যা তাদের কাছ থেকে বেশি পরামর্শ নিক, তার উত্তরসূরিরা কি মানে পূর্বসূরিরা, মার্জনা করবেন, পূর্বসূরিরা কিভাবে এই সময়তে সংসদে সামলেছেন তাদের যদি ইতিহাসটা দেখে মনে হয় রাহুল গান্ধী অনেক বেশি রাজনীতিতে গেইন করতে পারবে। কিন্তু রাহুল গান্ধী এই ধর্ম এইগুলো নিয়ে যদি রাহুল গান্ধী বেশি জড়ায়, আগামী দিনে দেশের মানুষ কিন্তু এত বোকা নয়, তার স্ট্র্যাটেজিটাও কিন্তু দেশের মানুষ ধরে ফেলতে পারে যে তুমি সংখ্যালঘু ভোটের জন্য তোষামত করছো বা তুমি সফট হিন্দু ভোটটা টানার জন্য তুমি এই তোষামত করছো, সেটা কিন্তু কোথাও একটা দেশের মানুষ বুঝতে পারে। এবং তোমার এই তুমি বললে বুঝতে পারবে, সেটা হয়তো লোকসভা ভোটে বুঝতে পেরেছিল মানুষ, সেই জন্য হয়তো বিজেপি কম ভোট পেয়েছে। কারণ আমরা দেখেছি যে রাম মন্দির ইস্যুকে সামনে রেখে বিজেপি ভোট লড়তে চেয়েছিল, সেই রাম মন্দির মানে অযোধ্যাতেই কিন্তু বিজেপি মার খেয়েছে, ধাক্কা খেয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু আরএসএস এর মধ্যে একটা চর্চা হয়েছে এবং রীতিমতো আরএসএস নাম করে বলেছে যে এটা ইস্যু করা উচিত হয়নি। হ্যাঁ দেখো, এইটা এখন যে কোনো একটা বড় গেম যখন হয়, তারপর জিতলে তার কোনো ময়না তদন্ত হয় না, কিন্তু পরাজিত হলে তার ময়না তদন্ত হয়। তুমি যখন কোচ থাকবে, তোমার স্ট্র্যাটেজি যেদিন সবটাই, তুমি যদি ম্যাচ জয় করবে, তোমার স্ট্র্যাটেজি ভুল থাকলে সেটাও ঠিক। আর তুমি যখন পরাজিত হবে, তোমার গুড স্ট্র্যাটেজি নিয়েও তুমি সমালোচিত হবে, এটাই পৃথিবীর নিয়ম, এর বাইরে কিছু নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি দেখো, অ্যান্টি গভর্নমেন্টসি হাওয়া তো অবশ্যই গোটা দেশব্যাপী ছিল, এবং ভারতবর্ষের একটা মানুষ, একটা মুখ আজ 10 বছর শাসন করে ফেলেছে। এখন কিন্তু ভারতবর্ষের মানুষকে এমন কিছু বড় কিছু উপহার দেয়নি যে প্রধানমন্ত্রীকে মুখটা প্রথম দিকে 2019-এ যা ছিল আজকে তাই থাকবে, উনি এমন কিছু দিয়ে দেয়নি দেশের মানুষের কাছে। তাই কোথাও একটা দেশের মানুষের কাছে মোদির মুখ নিয়ে প্রশ্ন ছিল না যে তা না, সেই প্রশ্নটা কিন্তু রাহুল গান্ধীরা কাজে লাগাতে পারেনি। তুমি যেটা বলছো যে রাহুল গান্ধী ভালো ফল করেছে, রাহুল গান্ধী কিসের জন্য ভালো ফল করেছে? রাহুল গান্ধীর নিজের কোমরের জোরে? না, একদমই না, সেটা তো একটা জোট তৈরি করেছে, একটা ব্লক তৈরি করেছে। রাহুল গান্ধী একটা জোট তৈরি করেছেন, যেই জোটটাতে সমস্ত জোটের যে ইম্প্যাক্টটা, তার সুফসল রাহুল গান্ধী পেয়েছেন একদম। এবং সেইখান থেকে তিনি সেঞ্চুরি করে তিনি যদি ভাবেন যে আমি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছি, তাহলে ভুল। কারণ বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র কটা আসন কম পেয়েছে তুমি বলো? 30টার মতো, 30টা থেকে 35টা আসন বা কম পেয়েছে, বা না পুরো ধরলে 40-45টা, 30টা আসন যদি কমও পায় সেই জায়গা থেকে, তাহলে এত বড় একটা রাজনৈতিক দল গোটা ভারতবর্ষে লড়াই করেছে, গোটা এতগুলো ইস্যুকে সামনে নিয়ে লড়াই করেছে, এতগুলো রাজনৈতিক দল তার বিপক্ষে ছিল, তারপরেও কিন্তু সে কিন্তু ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল, এবং তার ধারে কাছে তুমি নাই। ঠিক, তার সাংসদ সংখ্যার ধারে কাছে তুমি এখনো পর্যন্ত অর্ধেকেরও তুমি কম পেয়েছো। তাতে যদি তুমি আহ্লাদে আটখানা হয়ে যাও যে আমার রেজাল্ট ভালো হয়েছে, এখন এই আমি মানে শেষ করব একটা জিনিস দিয়েই। দেখো, অস্ট্রেলিয়াও কিন্তু জিম্বাবুয়ের কাছে ম্যাচ হেরেছিল, আবার জিম্বাবুয়েও কিন্তু অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, কিন্তু তাতে কি ধারাবাহিকতা ছিল? সেটাই। তাতে কি অস্ট্রেলিয়াকে কি 1 নম্বর টিম দিয়ে কেউ 1 নম্বর আইসিসি মানে যে 1 নম্বর যে টিম বা বিশ্বজয়ী যে খেতাব, সেখান থেকে কি বঞ্চিত করা গেছে? যায়নি তো। ঠিক, তো এই হারে বিজেপির কিন্তু এমন কিছু এখনো ক্ষতি হয়নি, বরঞ্চ বিজেপি কিন্তু অনেক বেশি তার যে দলের যে কাঠামোর নীতি, সেগুলো কিন্তু সে আস্তে আস্তে পরিবর্তন করছে। গুছিয়ে নিতে পারবে কিনা সেটা মানুষ বিচার করবে, কিন্তু সে কিন্তু আবার একটা কামব্যাকের রাজনীতি করা শুরু করে দিয়েছে অলরেডি, সংঘের স্তরেও এবং বিজেপির স্তরেও। কিন্তু সেই জায়গাতে রাহুল গান্ধী এই যে ধাক্কাটা, দেখো যে কোনো একটা বড় সাম্রাজ্য ধাক্কা যখন দেয়, তখন তো একবারে একটা বিল্ডিং উপড়ে ফেলা সম্ভব নয়, তুমি একটা পিলারে আঘাত করেছো, এখনো বিজেপির 3টে পিলার রয়ে গেছে, তাহলে তোমার পরবর্তী লক্ষ্য দরকার হচ্ছে আর একটা পিলারে আমি আঘাত করব বিজেপি। বরঞ্চ সেই জায়গাতে রাহুল গান্ধীর অনেক বেশি ফোকাস করা উচিত ছিল। হিন্দু মুসলমান দেশের মানুষ যেমন বিজেপির কাছেও শুনতে ক্লান্ত, তেমনি কিন্তু কংগ্রেসের কাছেও শুনতে কিন্তু ক্লান্ত। সবাই জানে
যে তুমি ভাই সংখ্যালঘু ভোটের তোষামত করার জন্য এটা করছো, আর সফট হিন্দুত্ববাদের জন্য তুমি এটা করছো, এটা কিন্তু দেশের মানুষ বোঝে। সেই জায়গাতে রাহুল গান্ধীর আমার মনে হয় তার আগামীকাল সংসদে ঢোকার আগে অনেক বেশি হোমওয়ার্ক করে ঢোকা উচিত। আর রাহুল গান্ধী যখন বলতে উঠবে, এটা তো গেম, বিজেপির একটা গেম থাকবে যে রাহুল গান্ধীকে কোনো জায়গা থেকে পিছন থেকে সমস্ত সাংসদদের দিয়ে লেলিয়ে দেওয়া, যাতে রাহুল গান্ধী এমন একটা কিছু করে। দেখো বিজেপির কাছে তো আইন পাস হওয়ার, ওরা তো এই সপ্তাহে কোনো আইন পাস করছে না, তা সংসদ না চললে বিজেপির কি যায় আছে, বরঞ্চ সংসদ না চললে বিজেপি বলে দেবে রাহুল গান্ধীর জন্য সংসদ চলেনি, একেবারেই তাই। সেক্ষেত্রে লসটা ইন্ডিয়া জোটের, লসটা কার হলো? লসটা ইন্ডিয়া জোটের হলো। তুমি তোমার মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারলে না, সরকারকে মানুষের জীবন জীবিকা নিয়ে সরকারের মানুষের মধ্যে কোণঠাসা করতে পারলে না। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ তোমাকে। নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে আমরা আলোচনা করছিলাম আজ সংসদে যে হইহট্টগোল হয়েছে, যে হইহট্টগোল রাহুল গান্ধীর একটি মন্তব্যকে ঘিরে। আগামী দিনে কোন পথে যেতে চলেছে সংসদ, এবং আগামী দিন মানে আগামীকাল থেকে কোন পথে সংসদ চলবে, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। এই সমস্ত দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পরবর্তী খবরের দিকে। তবে ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন।